হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। কালকে আমি তোমাদের কিন্তু এই যে আমাদের চলছে এইচসিএফ এলসিএম তার কিন্তু ফার্স্ট পার্ট তোমাদের দিয়েছি এবং সেখানে আমি তোমাদের শর্ট ট্রিক ইউজ করে বলেছি যে কীভাবে অপশান টেস্টের মাধ্যমে তোমরা মিডিয়াম বা মডারেট লেভেলের কোশ্চেনগুলোকে খুব ইজিলি সলভ করতে পারো। দেখো, আমি এটা মানি যে এলসিএম এইচসিএফের সব প্রশ্নকে ডেফিনেটলি অপশান টেস্টের মাধ্যমে করা যায় না, এটা ডেফিনেটলি ইভেন সমস্ত চ্যাপ্টার ক্ষেত্রে এটা সত্যি। কিন্তু আমরা 80% কোশ্চেনকে কিন্তু একটু যদি এদিক ওদিক তাকাই বা অপশানকে ফলো করি তাহলে দ্রুত সমাধান করতে পারি। তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, কারণ পরীক্ষা সামনে। ঠিক আছে, তো চলো এটাকে আমরা কী করে করবো। দেখুন, হোয়াট ইজ দ্য এইচসিএফ বা এত অ্যান এত, এটা 2016-তে পড়া প্রশ্ন, কিন্তু 2021-এও এই টাইপের প্রশ্ন পড়েছে, ইভেন সিবিডি 2-তেও এনটিপিসির এই টাইপের প্রশ্ন এসেছিলো। ঠিক আছে, আর একটা কথা বলি, এনটিপিসি বলছি মানে এটা শুধু এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট তা নয়, রেলওয়ে গ্রুপ ডির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইভেন সেন্ট্রালের যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে দেখো 2189, ঠিক আছে, এই একটা সংখ্যা আছে, আর 2587 এই একটা সংখ্যা আছে। এখানে তো দুটো সংখ্যা দিয়ে শেষ করে দিয়েছে, আজকাল আবার 2-3-4টে সংখ্যা বড় বড় দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো কী করব, তো 20 দাগ পর্যন্ত আমি তোমাদের করিয়েছি। যদি কেউ না দেখে থাকো ওই ভিডিওটা, তোমরা একটা কাজ করো, ডিসক্রিপশন বক্সে যাও বা ফার্স্ট কমেন্টে দেখো, তোমাদের কিন্তু ম্যাথের প্লেলিস্ট আছে, ম্যাথ সায়েন্স সব কিছুরই আছে, তার মধ্যে ম্যাথের প্লেলিস্টে যাও, ওখানে গেলে তুমি ওই ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখবে এলসিএম এইচসিএফ পার্ট 1 বলে দেওয়া আছে। তো এই যে এইচসিএফের যে পার্ট, এখানে তোমাদের এই দুটো বড় সংখ্যা দিলে কী করবো, দেখো অনেক মেথড আছে। তুমি যদি এটাকে খুব দ্রুত করতে যাও, তুমি একটা কাজ করতে পারো, তুমি ডিভিশন মেথড করতে পারো, বা তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে দেখতে পারো। তো শর্টকাটে করতে গেলে দুটো মেথড ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিভিশন, দুই হচ্ছে ডিফারেন্স মেথড। তো আমরা এখানে ডিফারেন্স মেথড ইউজ করবো, মানে এই দুটোর মধ্যে সিম্পলি আমরা ডিফারেন্স নেবো, কে বড় কে ছোটো দেখার দরকার নেই, দুটোর মধ্যে জাস্ট ডিফারেন্স নাও। ঠিক আছে, পার্থক্য নাও। তো আমরা যদি ডিফারেন্স নেই এই দুটোর মধ্যে, তো আমরা ডিফারেন্স কী পাচ্ছি, দেখো এইটা হচ্ছে বড়, এর থেকে এটাকে বিয়োগ করব। তো 7 থেকে 9 8 হচ্ছে, 8 আর 1 9, 9 ক দাও 18, 9 দাও 18, আর থাকলো 1, 1 আর 1 2 মানে হচ্ছে 3। তো এই যে আমাদের ডিফারেন্সটা এলো 398, এটাই হচ্ছে এর এইচসিএফ বা পয়েন্ট টু বি নোটেড, আইদার এটা এইচসিএফ বা এর কোনো উৎপাদক এইচসিএফ হবে। কি বললাম, হয় এটাই এইচসিএফ হবে, পয়েন্ট টু বি নোটেড, হয় এটাই এইচসিএফ হবে, ওকে, অথবা এর কোনো উৎপাদক, এর কোনো উৎপাদক ফ্যাক্টর বললে অনেকে আবার বেটার বুঝতে পারে, এর কোনো ফ্যাক্টর কী হবে, এইচসিএফ হবে, হয় এ এইচসিএফ হবে অথবা এর কোনো ফ্যাক্টর কী হবে, এইচসিএফ হবে। ক্লিয়ার হয়েছে আশা করি, এইচসিএফ হবে। তো তোমরা আমাকে বলো, এখানে কি অপশানে এটা আছে এটা নেই, তার মানে নির্ঘাতের কোনো ফ্যাক্টর এইচসিএফ হয়। ফ্যাক্টর বলতে কী বোঝায়, এগুলোর এই যে অপশান আছে 3, এইগুলো এর মধ্যে কোনটা একে ভাগ করতে পারছে, এর মধ্যে কোনটা একে ভাগ করতে পারছে। এবার তোমরা দেখবে যে অপশান অনেক সময় একে ভাগ করতে পারা দুটো সংখ্যাই দেওয়া থাকে, বা হয়তো 4টে সংখ্যায় একে ভাগ করতে পারছে। তুমি কি করবে, সবথেকে বড়টা নেবে। ঠিক আছে, কোনো বড় ফ্যাক্টর, বৃহত্তম, সব থেকে বড়, কত বড়, সব থেকে বড় যে ফ্যাক্টর যেটা একে ভাগ করতে পারবে সেইটা নেবে, সব থেকে বড় ফ্যাক্টরকে নেবে যে একে ভাগ করতে পারে, সেটাই এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই যে 199, এই যে দেখো এখানে 199, ঠিক আছে, 199-এর ডবল হচ্ছে এটা, 199-এর ডবল হচ্ছে এটা, এগুলোকে না দ্রুত চিনতে শিখতে হবে। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, সি হবে কারেক্ট অ্যান্সার, কারণ 199 হচ্ছে এর একটা ফ্যাক্টর, 199 এটাই হচ্ছে এর একটা ফ্যাক্টর। ঠিক আছে, এবং বড় ফ্যাক্টর, দেখো এগুলোর মধ্যে সবথেকে বড় সংখ্যা এটাই এখানে অ্যান্সার হবে, মানে এ হচ্ছে এর আর এর কী হবে, এইচসিএফ হবে। ঠিক আছে, বোঝা গেল, মানে 199 একে ভাগ করতে পারবে, এমন একটা সংখ্যা বার করতে বলা হচ্ছে অপশান থেকে যে এই ডিফারেন্সটাকে ভাগ করতে পারবে, ফ্যাক্টরের যে শুধু সিম্পলিফাই করে দিলে এইটা দাঁড়ায়, এমন একটা সংখ্যা যে একে ভাগ করতে পারে, কাকে, এই যে ডিফারেন্স নিয়েছি তাকে। তো মানে বলতে চাইলাম, ভালো করে বোঝো, এখান থেকে একটা জিনিস কী বেরোয়, যে দুটো সংখ্যা ডিফারেন্সকে যদি একটা সংখ্যা ভাগ করতে পারে এবং সেটা যদি সবথেকে বড় সংখ্যা হয়, তাহলে সেটা কিন্তু ওই দুটো নাম্বারকেও ভাগ করতে পারবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কী বললাম, দুটো সংখ্যার ডিফারেন্সকে, পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু এলসিএম এইচসিএম একটা অন্যতম সূত্র, দুটো সংখ্যার ডিফারেন্সকে যদি কোনো নাম্বার ভাগ করতে পারে, তাহলে ওই দুটো নাম্বারকেও সেই সংখ্যা ভাগ করতে পারবে, আর যদি সেটা সবথেকে বড় সংখ্যা হয় তাহলে সেটা ওদের এইচসিএফও হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। যদি ওটা বুঝে থাকো তাহলে এটা তুমি করতে পারবে। ঠিক আছে, দেখো আমাদের পেড কোর্সও চলছে, চাইলে তোমরা জয়েন করতে পারো, লেখা রয়েছে দেখতে পারো, এবং এখানে ডেফিনেটলি তোমরা হোয়াটসঅ্যাপ করবে। প্লিজ ডু নট কল, কারণ কল ধরার জন্য অত সংখ্যক কর্মচারী আমাদের কাছে নেই। তোমরা এই যে নাম্বার আছে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কিন্তু
অ্যান্সার দেওয়া হবে। সবাইকে মোটামুটি অ্যান্সার দেওয়া হচ্ছে। যদি কেউ স্কিপ করে যাও প্লিজ আরেকবার করো, কারণ প্রচুর এসএমএস আসছে, অনেক সময় স্কিপ হয়ে যায়, আর স্কিপ হলে সেটা খুব নিচে চলে যাচ্ছে। ঠিক আছে, তো 8670838797, লাস্টেরটা 87, তার আগেরটা মানে 9787। ঠিক আছে, মাথায় রাখো। তো এখানে তোমাদের বলেছি কি গসাগু করো এই কটা নাম্বারের। দেখো একটা জিনিস তোমাদের ভালো করে বলি, যে কি বললাম, গসাগু করতে গেলে ডিফারেন্স নিতে হবে, একটু আগে আমি বলেছি। ঠিক আছে, এবার এখানে তো অনেকগুলো নাম্বার রয়েছে, স্যার কোনটা কোনটা ডিফারেন্স নেবো, এটার সঙ্গে এটা নেবো নাকি এটার সঙ্গে এটা নেবো নাকি এটার সঙ্গে এটা নেবো, কার নেবো? মনে রাখবে ক্লোজ যে দুটো আছে সেই দুটোর ডিফারেন্স নিতে হয়, কারণ ক্লোজ নিলে ডিফারেন্সটা ছোটো আসবে, ফলে তার গসাগু বের করাটা সুবিধা হয়। তো আমরা এক্ষেত্রে এইটা আর এইটার ডিফারেন্স নিচ্ছি। ঠিক আছে, এই দুটোর ডিফারেন্স নিচ্ছি, কারণ দেখো এটা আর এটা একটু দূরে আছে, এটা এটা একটু কাছে আছে। ঠিক আছে, নর্মালি আমার যে মনে হচ্ছে এটা এটা আমার মনে হচ্ছে একটু কাছে আছে। ঠিক আছে, সো এই দুটোর ডিফারেন্স আমরা নিতে পারি, বা তুমি চাইলে এই দুটোরও ডিফারেন্স নিতে পারো, কোনো কিছু যায় আসে না, অ্যাজ এ উইশ। ঠিক আছে, তো আমরা যদি এই দুটোর ডিফারেন্স নিই, আমরা কী দেখতে পাচ্ছি 069, এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে 069। তো আমি কি বললাম, আইদার এটাই এইচসিএফ হবে অথবা এর কোনো উৎপাদক এইচসিএফ হবে। এর একটা উৎপাদক খোঁজো, এর একটা ফ্যাক্টর খোঁজো। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে ফ্যাক্টর রয়েছে ডি নম্বরে 96 কিন্তু একে ভাগ করতে পারবে, তার মানে এটাই এখানে কারেক্ট অ্যান্সার। তো দেখো উইদিন সেকেন্ডে আমরা অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, কিন্তু এনটিপিসি 2016 প্রশ্ন রিপিট হতে পারে, এই ধরনের প্রশ্ন পড়ছে। চলো পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, বলছে ফাইন্ড দ্য এইচসিএফ অফ এই নাম্বার। এই দুটো নাম্বারের এইচসিএফ তোমাদের খুঁজে বার করতে বলা হয়েছে। এটা 2021 প্রশ্ন। তো 3^45 - 1, আর এদিকে রয়েছে 3^35 - 1। এদের এইচসিএফ খুঁজে বার করতে বলেছে। কী করে করব? দেখো এইটার আর এইটার, ঠিক আছে, এই দুটোর তোমাকে বার করতে হবে হচ্ছে এইচসিএফ আগে। ঠিক আছে, এই দুটোর এইচসিএফ তোমাকে বার করতে হবে। তুমি একটা জিনিস ভালো করে দেখো, 45 আর 35, তার মানে বেসিক্যালি 3কে বাদ দাও, তুমি এই 45 আর এই 35কে দেখো। তুমি বলো 45 আর 35, এই দুটো সংখ্যার এইচসিএফ কী হবে? তো জানি যে সংখ্যাটা এই দুটোকেই ভাগ করতে পারবে সেটাই এদের এইচসিএফ হবে, এবং সেটা বড় সংখ্যা হতে হবে। সেটা কত হবে? 5। ঠিক আছে, এটা কি লেখা যায়? 5 × 9। এটা কি লেখা যায়? 5 × 7। তো এটার মধ্যেও 5 আছে, এটার মধ্যেও 5 আছে, তো 5ই হচ্ছে সব থেকে বড়ো, যেটা একেও ভাগ করতে পারবে একেও ভাগ করতে পারবে। বাকি দুটো বড়, কিন্তু বাকি দুটো এর মধ্যে নেই, তাকে এর মধ্যে 7 নেই, এর মধ্যে 9 নেই, তো ডেফিনেটলি 5ই হচ্ছে কমন, তো 5 হবে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি কী করো, 3-এর মাথায় 5 লেখো আর -1 এখানে লিখে দাও। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। হলো ক্লিয়ার? ভেরি ইজি, টাফ কিছু নয়, কিন্তু এভাবে কোশ্চেনটা অ্যান্সার দেওয়া নেই। তো কী করো, 3-এর মাথায় 5 মানে কত? দেখো 3-এর মাথায় 4 মানে হয় 81, তার সঙ্গে আরেকটা 3 গুণ করলে 3-এর মাথায় 5 হয়ে যাবে, তার মানে 3 × 1 = 3, 24। তার থেকে কী করবে, তুমি 1কে বাদ দিয়ে দেবে, তো -1 করো, কত হচ্ছে? 242। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি। ওকে, অপশান বি, এগুলোকে এইভাবে করতে হয়। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্নে যাব। আবার একটা প্রশ্ন নিয়ে নিয়েছি 2016 থেকে, এগুলো খুব পড়ছে সেই জন্য নিয়েছি। কী করবো, গসাগু করো এটার এটার। তো কী করবো, দেখো দুটোর মধ্যে কোনটা ডিফারেন্স কম সেটা তুমি নাও, দুটো সংখ্যার মধ্যে কোনটা ডিফারেন্স কম সেটা তুমি নাও। যেমন তুমি দেখতে পাচ্ছ এইটা আর এইটা, বা এইটা নিতে পারো, ডিফারেন্স কমই আছে কারণ সেমই ডিফারেন্স পাচ্ছি। তো এই দুটোর মধ্যেই ডিফারেন্স আমি নিচ্ছি। ঠিক আছে, ফার্স্ট আমি কী করছি, এই দুটোর মধ্যে ডিফারেন্স নিচ্ছি। তো এটার আর এটার মধ্যে ডিফারেন্স নিলে আমাদের কত আসছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স নিলে কত আসছে, তোমাদের আসতে হচ্ছে, এটা হচ্ছে 9, 8, 4। ঠিক আছে, 4, 8, 9, এইটা হচ্ছে ডিফারেন্স এসছে। এবার দেখো এই ডিফারেন্সটাকে ভাগ করতে পারে এমন সংখ্যা অপশানে কোনটা আছে, এবং সেটা যদি সব থেকে বড়ো হয়, ধরো দুটো সংখ্যা এ আর বি একে ভাগ করতে পারে, এ আর বি এর মধ্যে দেখা গেল বি বড়, তাহলে বি এখানে অ্যান্সার হবে, এ কিন্তু অ্যান্সার হবে না। ঠিক আছে, তো দেখো এর মধ্যে কোন সংখ্যাটাকে ভাগ করতে পারে, নর্মালি একটা সংখ্যাই থাকে যেটাকে ভাগ করতে পারে। ঠিক আছে, দেখো লাস্টে 9 রয়েছে, তো 4-এর নামটা পড়লে তো 9 আসে না, এই যে 4 আছে, 4-এর নামটা পড়লে তো 9 আসে না, কাটো। 5-এর নামটা পড়লেও কিন্তু 9 আসে না, এই যে 5 রয়েছে নামটা পড়লে 9 আসে না, তা আইদার এটা অথবা এটা অ্যান্সার হবে। যদি এটা হয়ে যাতে এটাই অ্যান্সার হবে, কারণ এটা এর থেকে বড়, যেমন যেটা বললাম এখানে। ক্লিয়ার হয়েছে? তো দেখো এখানে যদি আমরা করি 3 দিয়ে করি, হ্যাঁ 3 দিয়ে করলেই তো হয়ে যাচ্ছে, 3 3 9, 3 × 48, এই যে। তো অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, একে ভাগ করতে পারে কে, 163, এটাই হচ্ছে এর কী হবে, এইচসিএফ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে এইচসিএফ হবে। তো দেখো কত ইজিলি আমরা কিন্তু এইচসিএফ নির্বাচন করতে পারি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, শুধু অপশান টেস্ট দিয়ে জাস্ট করা হচ্ছে।
26 দাগ, 55, 72 এবং 123কে ভাগ করতে পারে যে বৃহত্তম সংখ্যা এবং ভাগ করার পরে 3, 7 এবং 6 অবশিষ্ট রাখে সেই সংখ্যাগুলি কত? এটাই বেসিক্যালি এখানে বাংলায় চলে এসেছিলো, ওই জন্য আমি তোমাদের ইংলিশে করে দিলাম। দেখলাম পিডিএফটা বাংলা চলে এসছে স্লাইডটাতে, ঠিক আছে। 3 আর 7 বেঙ্গলিতে লেখা ছিল, ইংলিশে করে দিয়েছি। তার মানে কি বলছে, একটা সংখ্যা আছে যেটা যখন 55কে ভাগ করে তখন 3 অবশিষ্ট থাকে, যখন 72কে ভাগ করে তখন 7 অবশিষ্ট থাকে, আর যখন 123কে ভাগ করে তখন কত অবশিষ্ট থাকে? 6 অবশিষ্ট থাকে। দেখো 55কে যে ভাগ করবে সেটা 55 থেকে বড় নির্ঘাত হতে পারে না, তো এটা কেটে গেল, এটাও কেটে গেল, ঠিক আছে, এ দুটো কেটে গেল। এবার 26 না 13 অ্যান্সার হবে। দেখো তুমি যদি 13 দিয়ে 55কে ভাগ করো তাও দেখবে 3 অবশিষ্ট থাকছে, ঠিক আছে। 72কে যদি 13 দিয়ে ভাগ করো, 13 কেন চেক করছি? 13 ছোটো সংখ্যা তাই, ঠিক আছে, চেক করার সুবিধা তাই, ঠিক আছে। এটা যদি ভাগ করো, দেখো 6 13 তোমাদের কত হচ্ছে? 78, 5 13 কত হচ্ছে? 65, 65 করলে তুমি 7 অবশিষ্ট থাকবে, ঠিক আছে। 123 তুমি জানো যে 13 × 4 করলে হয় 104, 13 × 9 করলে হয় 117, 117 মানে সেই 6 অবশিষ্ট থাকছে। তার মানে 13 অ্যান্সার করে দিয়ে চলে আসবো না, 26টা একবার চেক করতে হবে। কেন চেক করতে হবে? কারণ 13 থেকে 26 বড়, এখানে বলেছে বৃহত্তম সংখ্যা। কি বলেছে? বৃহত্তম সংখ্যা বলেছে। সো আমরা ইমিডিয়েট 13তে মারবো না, 26টা একবার চেক করবো। দেখো 26-এর নামটা পড়লে আমরা কিন্তু 52 পাই, তো সেটাও কিন্তু 3 অবশিষ্ট রাখে, ঠিক আছে। নেক্সট যদি 26-এর নামটা পড়ি, 26 × 3 যদি করি, ঠিক আছে, তাহলে আমরা পাই হচ্ছে 78, 6 3 18, 3 2 6 7, হ্যাঁ 26 × 3 করলে আমরা 78 পাই, 13 × 6 করলে পাই, 26 × 3 করলে পাই, মানে 13 যেটা দ্বিগুণে পাবো 26-এর সেটা হাফে পাবো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো 26 এটাও আমরা কিন্তু পাই হচ্ছে কত? 13, এবার 26 3 যাব না, ঠিক আছে। 26 আমরা দেখো 13 ভালো করে বুঝবে, 13 ইন্টু ভালো করে বুঝবে, 13 × 5 করলে আমরা কী পাচ্ছিলাম? আমরা পাচ্ছি 65, ঠিক আছে। এবার 26 × 2.5 তো আমরা করতে পারবো না, 26 × 2.5 করলেও আমরা 65 পাবো, ঠিক আছে। কিন্তু 26 × 2.5 আমরা কোনোভাবেই করতে পারবো না। কেন করতে পারবো না? তার মেন রিজন হচ্ছে, ভালো করে বুঝবে মেন রিজন কি। তার মেন যেটা কারণ সেটা হচ্ছে যে এটা তো তোমাদের ফ্র্যাকশানে চলে আসবে না, এটা কিসে চলে আসবে? পয়েন্টে চলে আসছে। তো পয়েন্ট নাম্বার আমরা নিতে পারবো না, আমাদের নিতে হবে সবসময়ের জন্য এমন কোনো সংখ্যা যেটা হচ্ছে ইন্টিজার হবে। ওই জন্য 26 এখানে অ্যান্সার হতে পারে না, অ্যান্সার আমাদের কী হবে? 13 এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, চলো পরের প্রশ্নে যাব আমরা। পরের প্রশ্ন দেখো 27 দাগ, বলেছে যে বৃহত্তম সংখ্যা 155, 307 সংখ্যাগুলিকে যথাক্রমে 5 ও 7 অবশিষ্ট রেখে ভাগ করে সেই সংখ্যাটি কত? মানে সেই সংখ্যাটা যখন 155কে ভাগ করবে তখন এক্সট্রা কত থাকবে? এক্সট্রা থাকবে 5। আর যখন 307কে ভাগ করবে তখন এক্সট্রা কত থাকবে? এক্সট্রা থাকবে হচ্ছে 7। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, তার মানে এর থেকে যদি আমি 5কে হটিয়ে নেই, বার করে নিই, তাহলে যে সংখ্যাটা পড়ে থাকবে, আর এর থেকে 7কে হটিয়ে নিলে যে সংখ্যাটা থাকবে এইটা এইটা, এবং এই দুটো সংখ্যাকে ও কিন্তু ভাগ করতে পারবে, কারণ এক্সট্রা ও 5 আর 7 রেখে দেয়। তার মানে 5 আর 7 এক্সট্রাটাকে বার করে নিলে যেটা থাকবে সেটাকে কিন্তু ও ভাগ করতে পারবে। তো এখানে বড় সংখ্যা কোনটা আছে? 155, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কারণ 150 দিয়ে 150 দিয়ে একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায়, 5 আর 7 হটিয়ে নিলে, তো এটাই কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হচ্ছে আশা করি, ভেরি ইজি। আচ্ছা, এই 27 দাগের মতো কিন্তু তুমি 26 দাগটাকেও করতে পারো, ঠিক আছে, ওটাকে ওইভাবে দেখিয়েছিলাম, এভাবেও করলেও হয়। পরের প্রশ্নে চলো। চলো পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো একটু সোজা মডারেট লেভেলের প্রশ্ন, ঠিক আছে, 2020-তে পড়া, এটা ওই একই পরীক্ষারই প্রশ্ন, বেসিক্যালি 2020 জুড়ে পরীক্ষা হয়েছিল। তো তোমরা যারা বলছো যে কঠিন একটু স্যার করাতে, তো কঠিনটা তোমাদের আজকে লাস্টের দিকে রেখেছি, চিন্তা করার কোনো কারণ নেই। তো বলছে যে বৃহত্তম সংখ্যা 155, 260 এবং 315 সংখ্যাগুলিকে 5, 10 এবং 15 অবশিষ্ট রেখে ভাগ করবে সেই সংখ্যাটি কত? তার মানে তুমি দেখো 155টা হয়ে যাবে 5 বাদ দিলে 150, 260টা 10 বাদ দিলে হয়ে যাবে 250, আর 315টা 15 বাদ দিলে হয়ে যাবে 300। তো 150, 250 এবং 300 এই তিনটে বড় সংখ্যাকে ভাগ করতে পারে এমন বড় সংখ্যা কী আছে? আমরা দেখতে পাচ্ছি 50ই আছে সবথেকে বড় সংখ্যা, ঠিক আছে। তোমরা বলবো স্যার 75ও তো আছে, 75 দিয়ে কিন্তু 250কে ভাগ করা যাবে না। ওকে, সো 50 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাব আমরা। এই প্রশ্নটাও অপশন টেস্টের মাধ্যমে তুড়িতে সমাধান করা যায়। বলছে যে 2270, আমি লিখছি এখানে, যদিও লেখার কোনো দরকার পড়ে না, ডাইরেক্ট করতে পারো, 2270, 3739, আর একটা সংখ্যা আছে হচ্ছে 6677, এই সংখ্যাটা আছে। এই তিনটে সংখ্যা এখানে দেওয়া রয়েছে। তোমাদের বলেছে যে এই তিনটে সংখ্যার
সংখ্যাগুলিকে একটি নির্দিষ্ট বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করা যায় যখন প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকে। সংখ্যাটি কত? দেখো একই অবশিষ্ট থাকে মানে সেই অবশিষ্টটা কিন্তু জিরোও হতে পারে। সেই অবশিষ্ট কী হতে পারে? জিরোও হতে পারে। জিরো যখন অবশিষ্ট থাকে তার মানে ভাগ মিলে যাচ্ছে, ঠিক আছে? ওকে মাথা রাখবে এটা, জিরো কিন্তু একটা অবশিষ্টাংশ। জিরো যখন অবশিষ্ট থাকে মানে কোনো অবশিষ্ট নেই, তার মানে ভাগ মিলে যাচ্ছে। তো এইরকম যখন অঙ্ক থাকে আমরা কী করি? এর গসাগু করে দেখি। প্রথম কী করি? আমরা গসাগু করে দেখি। আর গসাগু কী উপায়ে করবো? আমি তোমাদের কী বলেছি? ডিফারেন্স উপায় করবো, ঠিক আছে? তো দুটো নাও, যে দুটো কাছাকাছি দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে কাছাকাছি সংখ্যা, ঠিক আছে? এই দুটোর মধ্যে পার্থক্য নাও, আয়দার ওই পার্থক্যটাই গসাগু হবে অথবা ওই পার্থক্যের কোনো ফ্যাক্টর গসাগু হবে। একটু আগে বলেছি। তো যদি করো, দেখতে পাচ্ছ এটা বড়, তো 9 আসছে, এখানে আসছে তোমাদের 6 আসছে, ঠিক আছে? এখানে আসছে তোমাদের 4, এখানে আসছে তোমাদের 1। দেখো এখানে অপশানে রয়েছে 1 4 6 9, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইজিলি অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলছে দেখো, সর্বোচ্চ সংখ্যাটি নির্ণয় করুন বা করো যা 12 50 এবং 16 15 সংখ্যাকে ভাগ করলে যথাক্রমে 4 এবং 5 অবশিষ্ট থাকে, ঠিক আছে? তার মানে এর থেকে যদি আমরা 4কে বের করে নিই আর এর থেকে যদি আমরা 5কে বের করে নিই, সেই সংখ্যাটা কিন্তু এটা দ্বারা যে কোনো একটা সংখ্যা দ্বারা এখানে ডিভিজিবল হয়ে যাবে, ঠিক আছে? তো 12 50 থেকে আমরা যদি 4কে মাইনাস করি, 50 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 46, এটা 12 46 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 16 15 থেকে আমরা যদি 5 মাইনাস করি, তাহলে 15 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 10 আর 16 বসে যাচ্ছে, ঠিক আছে? তো তুমি দেখতে পাচ্ছ যে এই দুটো সংখ্যা আসছে, ওকে? এই দুটো সংখ্যা আমাদের আসছে। এবার তোমাদের করতে হবে কি, যে কোনটা এখানে হবে অ্যান্সার সেটা তোমাকে বার করতে হবে। তো দেখো এই দুটো সংখ্যা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ একটু তোমাদের খটোমটো সংখ্যা। তা আমরা যদি ভাগ করে করে দেখতে যাই আমাদের মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে গসাগু করে নিতে পারি। তো গসাগু কী বললাম? দুটোর মধ্যে ডিফারেন্স করলেই গসাগু হয়ে যাবে। তো ডিফারেন্স করো, ঠিক আছে? এখানে 10 আছে, তোমাদের এটা হচ্ছে তোমাদের 4, 10 থেকে 6 গেলে হয় 4, 4 একে 5, 5 থেকে 11 গেলে হয় 6, হায় থাকলো 1, 2 এর একে 3 মানে 3, ঠিক আছে? আর এক তো মিলে যাবে। তো 3 6 4 এইটাকে ভাগ করতে পারে এমন সংখ্যা এখানে অ্যান্সার হবে, ঠিক আছে? তো দেখো 13 দিয়ে যদি একে ভাগ করি, 13 দিয়ে ভাগের যদি নিয়ম জেনে থাকো তাহলে 13 দিয়ে ডিভিজিবিলিটি চেক করে দেখা যায়, একটু বড় সংখ্যা। আর যদি না হয় তাহলে নর্মালিও করতে পারো, ঠিক আছে? 13 দুগুণে 26, ঠিক আছে? 26 মানে হচ্ছে 104। তো 13 দিয়ে একে ভাগ যাবে, ঠিক আছে? আচ্ছা একবার দেখে নিই যে 14 দিয়ে ভাগ যায় কিনা, ইম্পর্ট্যান্ট। তো 14 দুগুণে 28, ঠিক আছে? এটা 28 হচ্ছে। 28 মানে হচ্ছে এখানে 6, 6 মানে হচ্ছে এখানে 8, ঠিক আছে? মানে হচ্ছে 84। তো আমরা জানি যে এটা হচ্ছে না, তাহলে অ্যান্সার আমাদের কী হবে? এ অ্যান্সার হবে, 13 অ্যান্সার হবে। 13 দিয়ে একে ভাগ যাচ্ছে, সব কটাকে ভাগ যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? 3 6 4, 3 6 4কে দেখো 13 দিয়ে যাচ্ছে, 84 তো 14 দিয়ে যায় না, সরি 84 না, ওকে 84কে তো 14 দিয়েও যায়। দেখো একটা জিনিস, তো 13 এখানে অ্যান্সার হবে না, কারণ 14 দিয়ে তো যাচ্ছে। ওকে সরি 84, তো আমি মাথায় 94 ভাবছি, লিখেছি 84 ভাবছি 94, সরি। তো এটা দেখতে পাচ্ছ ডেফিনেটলি 84 তো 6 14 84, ঠিক আছে? সো 84কে কিন্তু যায়। তো 84কে যখন যায় তখন 14 অ্যান্সার হতে পারে, আবার 16 অ্যান্সার হতে পারে, তো না? দেখো বেসিক্যালি কী হয়, 13 তো একটা মৌলিক সংখ্যা, কিন্তু এটা মানে 2 × 7 বোঝায়, এটা মানে কী হয় 2 × 8 বোঝায়, আর এটা মানে কী হয় 2 × 9 বোঝায়। তো 13 আর 14কে চেক করে দেখলাম 14 হচ্ছে, 14 ক্যান বি দ্য অ্যান্সার, কিন্তু তার থেকে বড় সংখ্যা রয়েছে, তো সব কটাই চেক করে দেখি, ঠিক আছে? তো বেসিক্যালি 16 দিয়ে চেক করার সময় দেখো একে তো 2 দিয়ে যাবেই, কারণ শেষে আমাদের 4 আছে, শেষে আমাদের কী আছে 4 আছে। আমরা কাকে চেক করছি? 3 6 4কে চেক করছি, এত নাম্বার লিখে যদি গুলিয়ে যাবে। তো 4কে আমরা 2 দিয়ে তো ভাগ করতে পারি, 8 দিয়ে কি যেতে পারি? দেখো লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে যায়, তো 3টে ডিজিটই আছে, তো করে দেখো। এখানে দেখতে পাচ্ছ 4 8টা 32, 32 মানে হচ্ছে 44, তো ডেফিনেটলি এটা কিন্তু 16 দিয়ে যাবে না, তো এটা অ্যান্সার হতে পারে না। 18 দিয়ে কি যায়? 9 দিয়ে যাওয়ার চেষ্টা করো, দেখো 6 আর 3 9, কিন্তু 4 অবশিষ্ট পড়ে থাকবে, ডিজিট করে দেখলাম, তো এটা তো হবে না, তো 14 এখানে কারেক্ট অ্যান্সার, 14 এখানে কারেক্ট অ্যান্সার। আমি অ্যাকচুয়ালি 84টাকে 94 ভেবেছি, মানে লিখছি 84 ভাবছি 94, এরকম এক সময় কিন্তু তোমাদের পরীক্ষা হলে প্রেশারে হয়, ঠিক আছে? আমি জানি না কেন হঠাৎ করে হলো আমার মাথায়, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি প্রেশার, আই এম নট অ্যান এক্সামিনি, আমি কিন্তু কোনো পরীক্ষার্থী নই, বাট স্টিল। চলো পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ধারণ করুন যা 270, 675 এবং 512 সংখ্যাকে ভাগ করলে একই ভাগশেষ থাকে। বারবার বলেছি একই অবশিষ্ট থাকে, অর্থাৎ কোনো অবশিষ্টাংশ দেওয়া না থাকলে তখন আমরা ধরে নেবো বাই ডিফল্ট জিরো নাও হতে পারে, বা জিরো ধরে নেবো। তার মানে বেসিক্যালি এই সংখ্যাগুলোর গসাগু করতে বলছে, কারণ বৃহত্তম সংখ্যা
গসাগু ও লসাগু কোথায় করতে পারে সেটা বুঝতে পারে না, যদি বলে বৃহত্তম সংখ্যা গসাগুই করবে, ঠিক আছে। বৃহত্তম সংখ্যা যা এদেরকে ভাগ করতে পারে তখন গসাগু, ঠিক আছে। ক্ষুদ্রতম সংখ্যা যাকে এরা ভাগ করতে পারে তখন লসাগু। বৃহত্তম সংখ্যা যা এদেরকে ভাগ করতে পারে, কাদেরকে? এদেরকে, তখন কি হবে? এদের গসাগু হবে, ঠিক আছে। তো এইটা 12, 15, ঠিক আছে, এই কটা সংখ্যা আছে আমার এখানে। তো ক্লিয়ারলি তুমি একটা জিনিস দেখো, কী করবো? ডিফারেন্স নেবো ডেফিনেটলি, ঠিক আছে। তো এটা ডিফারেন্স প্রায় 400, আর এটা ডিফারেন্স 600, তো এই দুটোর ডিফারেন্স আমরা নিই, ঠিক আছে। 5 থেকে 0 গেলে হয় 5, 7 থেকে 7 গেলে হয় 0, আর 6 থেকে 2 গেলে হয় 405, ঠিক আছে। আচ্ছা, এই দুটোর ডিফারেন্স নিয়ে নিই কারণ আমার সুবিধা হয়। এটা হয় তোমাদের 5 থেকে 5 গেলে হয় 0, 1 থেকে 7 গেলে মানে 11, 4 হয়, 6 আর 1 7, 7 করে দাও 12, 5 দাও 12, 540, ঠিক আছে, 540। আচ্ছা, 405 আর 540। ওকে 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 নেক্সট একটা কাজ করো, এই দুটোর মধ্যে একবার ডিফারেন্স নাও, ঠিক আছে, এটাও করা যায়। অর্থাৎ ডিফারেন্সকে কমিয়ে আনতে হয়। এই দুটোর মধ্যে ডিফারেন্স একটু বড় বড় লাগছে, এখানে অসুবিধা হচ্ছে করতে, আরও ছোটো করে নাও। কী করো? আরও ছোটো করে নাও, ব্যাস আর কিচ্ছু না, ঠিক আছে। একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ যে এটা কিন্তু 9-এর গুণিতক, ঠিক আছে, এটাও কিন্তু 9-এর গুণিতক, এটাও কিন্তু 9-এর গুণিতক, বাট এটা 9-এর গুণিতক নয়। দেখতে পাচ্ছ 75 9-এর গুণিতক নয়, এর মধ্যে 9 আছে, এর মধ্যে 9 আছে, এর মধ্যে 9 আছে, ঠিক আছে, এগুলো দেখতেই বুঝতে পারছো, ঠিক আছে। এটা কিন্তু এটা এর মধ্যে 9 আছে কেন বুঝতে পারছো তো? এগুলো কিন্তু খুব দ্রুত বোঝার দরকার। তুমি যদি ভাবো সারাদিন ধরে 135 মধ্যে 9 আছে কীভাবে, তাহলে তুমি পরীক্ষা হলে গেলে কিছুতেই সেকেন্ডে করতে পারবে না। অর্থাৎ নামতা ফামতাগুলো একদম ঠোঁটের আগায় থাকতে হবে। নামতা মুখস্থ করার জন্য কী করবে? দেখো 19 1 19 এরকম করবে না, 19 × 9 কত হয়, তারপরে মনে করতে চেষ্টা করবে 16 × 8 কত হয়, এরকম হ্যাপাজার্ট বারবার মুখে মুখে বলতে থাকবে, তাহলে দেখবে ইজিলি 19 × 9 দেখলে তোমার টপ করে 19 × 9 মনে আসবে, নাহলে কিন্তু 19 1 19 এরকম গুনতে হবে। এটা অনেকেরই হয়, ওই জন্য বলে দিলাম, ঠিক আছে। তো এবার কী করবো? আমরা এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবো। তো 0 থেকে 5 গেলে হয় 5, হয়তো গেলো 1, 1 থেকে 4 গেলে হয় তোমাদের 3, মানে 4 থেকে 1 গেলে হয় বেসিক্যালি, তো 3, আর এটা হয় তোমাদের 135। তো কারেক্ট অ্যান্সার 135ই হবে। এদিকে বেরিয়ে গেল, হলো, বেরোলো। কী করলাম আমি বলে দিই, এটাকে বলে ডবল ডিফারেন্স, ঠিক আছে। মানে ধরো এরকম দুটো সংখ্যা আছে, ওইগুলোর ক্ষেত্রে তুমি করতে পারতে, কিন্তু ওগুলো তো অত যার প্রয়োজন হয়নি, ওই জন্য করিনি, ঠিক আছে। এরকম 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যার গসাগু আমি নির্ণয় করবো, ঠিক আছে। তো প্রথমে এদের মধ্যে ডিফারেন্স নিলাম, নিয়ে দেখতে পেলাম যে কোনো দুটো কাছাকাছি, ঠিক আছে। তোমার মতে কাছাকাছি মোটামুটি দেখো যে কোনো নিলেই হয়, যে কোনো দুটোর মধ্যে কাছাকাছি নিলে ভালো হয়, সংখ্যাটা একটু ছোটো বেরোয়, আন্দাজ করতে সুবিধা হয়। কেন কাছাকাছি বলছি সেটাও বুঝতে হবে, শর্ট ট্রিক ইউজ করার পদ্ধতি বুঝতে হবে। কেন কাছাকাছি বলছি? কারণ কাছাকাছি নিলে কী হবে, এই সংখ্যাটা ছোটো বেরোবে, ডিফারেন্স ছোটো মানে সংখ্যাটার ভ্যালু ছোটো হলে তোমার এখানে অপশান টেস্ট করতে সুবিধা হবে। বড় দেখো এখানে আমার গাম্বার দুটো ভ্যালু বেরিয়েছে, আমি 400 আর 500 লেভেলে আছে, তাই আমাকে আবার বিয়োগ করে দেখতে হচ্ছে, ঠিক আছে। তো এরকম হয়, আর পরীক্ষা হলে তো এমনিই হয়। আমি তো একটা কমফোর্ট জোনে তোমাদের পড়াচ্ছি ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে, কিন্তু তোমাদের ক্ষেত্রে তা না, তোমরা হচ্ছে এক্সামিনার হলে গিয়ে করবে, তখন কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে, ঠিক আছে। এক্সামিন যে হল, সেখানে প্রেশার থাকতে পারে। তো এটা আমাদের কি হচ্ছে, এই দুটো আমরা নিলাম, কিন্তু এই দুটো নিয়ে দিলাম আমাদের বড় হয়ে যাচ্ছে, তো আবার কী করবে, এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নেবে, ঠিক আছে। তখন কত হবে? 135। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো দিস, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ভালো প্রশ্ন এটা, ঠিক আছে। এটা কি, যেগুলো আমি করালাম তার মধ্যে এটা কনফিউজিং প্রশ্ন। বলছে পি হচ্ছে এমন একটা সংখ্যা, সেই বৃহত্তম সংখ্যা যা দিয়ে একে এবং একে ভাগ করলে প্রতিবার একই ভাগশেষ অবশিষ্ট থাকে, তাহলে পি এর অঙ্কগুলো যোগফল করে। তোমাদের কী বলেছি, বেসিক্যালি এটাকে 0 ধরে নেবে, ঠিক আছে। যেভাবে করতে বলি সেভাবেই করো, একই অবশিষ্ট থাকে মানে বাই ডিফল্ট 0 নাও হতে পারে, আমি বারবার বলবো। এই অঙ্কটাতে প্রমাণ পাবে যে এটা কিন্তু অবশিষ্ট 0 নয়। আমি তো ওই জন্য বলেছি, এর আগে বলে দিয়েছি যে 0 নাও হতে পারে, বাট 0 ধরে তোমরা করে দেখবে, সুবিধা হয়, ঠিক আছে। তো প্রথমে কি আমাদের 60, তারপর কি আমাদের 150, ভ্যালুগুলো খুব ছোটো, কিন্তু পরীক্ষা হলে কনফিউজ করার মতো অঙ্ক। আর হচ্ছে আমাদের 5, এক তো তোমরা নর্মালি গসগু করে দেখে নিতে পারো, কিছু যায় আসে না। আর শর্টকাটে করতে গেলে, ইজিলি করতে গেলে কী করবো, প্রথমে আমরা এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবো, ঠিক আছে। এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে আমি দেখতে পাচ্ছি 5, ঠিক আছে। এটা তোমাদের 3, 135, ঠিক আছে। এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 135, ঠিক আছে। দেখো 135 দিয়ে তো 60কে এমনি ভাগ করা যায় না, কারণ 60 135 থেকে ছোটো, ঠিক আছে। তো আমরা কী করবো, ফার্দার আবার এর মধ্যে ডিফারেন্স দেবো, কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 90 দিয়েও দেখো 60কে ভাগ করা যায় না, কারণ 90 যদি অ্যান্সার হয় তাহলে 90 দিয়ে 60কে ভাগ করা যায় না ডেফিনেটলি, ঠিক আছে। সো কী করবো, তারপর আমরা এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবো, কত হবে আমাদের 45, ঠিক আছে। এদের মধ্যে ডিফারেন্স দিয়ে 45 হচ্ছে, তো এই 45 অ্যান্সার হবে, অথবা 45-এ কোনো মাল্টিপিল আমাদের অ্যান্সার হবে, ক্লিয়ার হয়েছে।
তো 45 দিয়ে আমরা যদি 60কে ভাগ করি, এখানে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন উত্তর দেওয়া নেই। এখানে বলেছে এই যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যার যে দুটো ডিজিট আছে যোগফল কত বার করতে বলেছে। ঠিক আছে, যোগফল কত বার করতে বলেছে। ওকে, একটা জিনিস ভালো করে ভাবো, 45 বা 45-এর কোনো উৎপাদক, পয়েন্ট টু বি নোটেড, 45 বা 35-এর কোনো উৎপাদক এখানে অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তো তুমি দেখো যদি 45 নিজেই অ্যান্সার হয়, ধরো 45 নিজেই অ্যান্সার হয়, আমরা কাজ করতে পারি 60কে 45 দিয়ে ভাগ করে একবার দেখতে পারি, তাহলে বেটার আসবে। 60কে আমরা 45 দিয়ে ভাগ করে একবার দেখতে পারি, তো কী হবে 45 একে 45, সো 15 আসছে আমাদের কি এখানে রিমাইন্ডার মানে ভাগশেষ। ভাগশেষ কত আসছে এখানে 15। ঠিক আছে, এখানে ভাগশেষ কত আসছে আমাদের 15। 150কে যদি আমরা 45 দিয়ে ভাগ করি তাহলে দেখো 3, ঠিক আছে, 5 3 15, 4 3 12 1 13, 135, 135, 135, 150 থেকে 135 বিয়োগ করলেও সেই 15ই আসছে, তার মানে 45 আমাদের অ্যান্সার। এটা চেক করার দরকার নেই। তাহলে 45-এর ডিজিটগুলো যোগফল কত, 4 + 5 মানে হচ্ছে 9। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো বলো। ওকে, বুঝলে কি বুঝলে না বলো। চলো পরের প্রশ্নে যাবো আমরা। পরের প্রশ্ন 33 দাগ। দেখো এই প্রশ্নটা কিন্তু একটি ইন্টারেস্টিং প্রশ্ন। ঠিক আছে, ভাববে না জানি এটা খুব ইজি প্রশ্ন, তো এই প্রশ্নটাকেও অপশন টেস্ট দিয়ে করা যায়। দেখে নাও কীভাবে। দেখো বলছে যে এন হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 15, 25, 35, 40 এবং 42 দ্বারা ভাগ করা হলে প্রত্যেকটিতে এক ভাগশেষ থাকবে। এন হলো 271 দ্বারা বিভাজ্য, মানে এন এমন একটা সংখ্যা যেটা 271-এর মাল্টিপল। পয়েন্ট টু বি নোটেড, এন হচ্ছে এমন একটা সংখ্যা, এন ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, এন ইকুয়াল টু লিখতে পারি 271x। যেমন ধরো 18 হচ্ছে 9-এর মাল্টিপল, তো 18কে কী লেখা যায় 9 × x, যেখানে x এর ভ্যালু হচ্ছে 2। বোঝা গেল আমার কথা কী বলছি? ঠিক আছে, তো এনকেও সেরকম আমরা কী লিখতে পারি 271x। তো এই সংখ্যাটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা, যেটাকে 15, 25, 35, 40 এবং 42 দ্বারা ভাগ করলে সেটা মিলে যাবে। মিলে যাবে না, প্রত্যেকটা ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তো এই সংখ্যাটাকে যখন তুমি 15 দিয়ে ভাগ করছো এক ভাগশেষ থাকবে, 25 দিয়ে ভাগ করলে 1, 35 দিয়ে, 40 দিয়ে, 42 দিয়ে করলেও এক ভাগশেষই থাকবে। তোমাকে বলছি এন যে সংখ্যাটা হবে তার অঙ্কগুলোর সমষ্টিগত। ঠিক আছে, তো পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু কোনোরকম কোনো ছেলেখেলা ব্যাপার দেওয়া হয়নি, অঙ্কগুলোর সমষ্টি জিজ্ঞেস করে যে অ্যান্ড উই ক্যান ডু ইট, ইভেন উই ক্যান ডু ইট রাইট নাও উইথ দ্য হেল্প অফ অপশানস। আমরা এটাকেও কিন্তু উইথ দ্য হেল্প অফ অপশানের দ্বারা করতে পারি। কীভাবে করতে পারি, এটা হচ্ছে মজার ব্যাপার। দেখো আমরা দেখতে পাচ্ছি এন হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা, এন হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে, যাকে 15, 42 দ্বারা ভাগ করলে প্রত্যেকটাতে কী থাকবে এক ভাগশেষ থাকবে। আমি এখানে 15 আর 42কে কেন হাইলাইট করলাম, কারণ 15 আর 42-এর মধ্যে আছে হচ্ছে 3। যেমন আমরা 9-এর ডিভিজিবিলিটি চেক করার জন্য ডিজিটগুলো যোগফল করি, তেমন 3-এর ডিভিজিবিলিটি চেক করার জন্য কিন্তু ডিজিটগুলো যোগফলকে করতে পারি। আর এখানে তো সেই অঙ্কগুলো মানে ডিজিটগুলো যোগফলই চেয়েছে, তার মানে আমরা ডিজিটগুলো যোগফলের দিকে যদি নজর দিই তাহলে আমাদের নজর 15 আর 42-এর ওপর গিয়ে পড়বে, কারণ 15 আর 42-এর মধ্যে 3 আছে, আর যে সংখ্যা 15 আর 42 দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাকে কিন্তু 3 দ্বারাও ভাগ করা যাবে, কারণ 15 আর 42-এর মধ্যে 3 তো ডেফিনেটলি আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। আর একটা জিনিস মনে রাখবে, এখানে ক্ষুদ্রতম সংখ্যা জিজ্ঞেস করেছে, মানে এখানে বেসিক্যালি এলসিএম জিজ্ঞেস করেছে, এগুলো তার সাথে এক যোগ করতে বলেছে। ঠিক আছে, এটাই করতে বলেছে, এবং সেটাকে আবার এর মাল্টিপিল বানাতে হবে, 271-এর মাল্টিপিল বানাতে হবে। মানে অঙ্কটা যদি নর্মালি করতে যাও তাহলে মিনিমাম তোমার 5 থেকে 10 মিনিট যাবে যদি ভালো অঙ্ক পারো, আর তা না হলে আরও বেশি যাবে। তো কী করবো, 3-এর ডিভিজিবিলিটি রুল আমরা চেক করবো। 3-এর ডিভিজিবিলিটি একটা জিনিস একটু মাথা রাখবে 3-এর ডিভিজিবিলিটি চেক করার সময়, সেটা হচ্ছে 3-এর ডিভিজিবিলিটি চেক করার সময় কী করবো, যে সংখ্যাটা থাকবে তার ডিজিটগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আরেকটা কথা মাথা রাখবে, ডিজিটগুলো যোগফল করলে যে সংখ্যা দাঁড়াবে সেটাকে 3 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 1 থাকে তাহলে ওই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1ই থাকবে। ঠিক আছে, যেমন ধরো আমি একটা সংখ্যা লিখছি 1, 4, 5। ঠিক আছে, এই সংখ্যাটা লিখলাম, এই সংখ্যাটা আমি লিখেছি। ওকে, কত হচ্ছে দেখো 4, 5 9 আর 1 10 হচ্ছে। তো তুমি দেখতে পাচ্ছ এই সংখ্যাটার ডিজিট সাম কত হচ্ছে 10। তো 10কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ মানে রিমাইন্ডার কত থাকছে আমাদের 1। তো এই সংখ্যাটাকেও তুমি ভাগ করে দেখো তোমার রিমাইন্ডার 1ই থাকবে। ঠিক আছে, এই সংখ্যাটাকেও ভাগ করে দেখো রিমাইন্ডার কী থাকবে তোমার 1ই থাকবে। কীভাবে দেখো 3 3 4 12, 12 মানে 25, 3 8 24, দেখো এক ভাগশেষ থাকছে। তো মনে রাখবে এটা হচ্ছে 3-এর ডিভিজিবিলিটি একটা দারুণ নিয়ম। 3-এর ডিভিজিবিলিটি নিয়ম কী বলে,
যদি কোনো সংখ্যার ডিজিটগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাকেই 3 দ্বারা ভাগ যাবে। আর যদি কোনো সংখ্যার যোগফলকে 3 দ্বারা ভাগ করলে এক্স ভাগশেষ থাকে, এখানে যেমন 1 ভাগশেষ থাকছে, তাহলে সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ ওই এক্সই থাকবে, মানে এক্ষেত্রে একই থাকবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, ইয়েস ও নো বলো। এটা বুঝলে কি বুঝলাম? যদি এইটুকু বুঝে থাকো তাহলে এখানে অঙ্কের আর কিছু নেই। তার মানে এই যে এখানে এইটা কি, এটা হচ্ছে ওই এন হচ্ছে যে নাম্বারটা, তার অঙ্কগুলো সমষ্টি হচ্ছে প্রথম অপশানে 17 দেওয়া আছে। তো 17কে আমরা 3 দিয়ে ভাগ করে দেখব। এখানে কি ভাগশেষ রিমাইন্ডার আমাদের 1 থাকছে, আমরা দেখতে পাচ্ছি এখানে রিমাইন্ডার আমাদের 2 থাকছে, 3 5 15। তো এটা তো অ্যান্সার হতে পারে না, কারণ এখানে 1 ভাগশেষ থাকতে হবে। একে ভাগ করে দেখো, এখানে কি ভাগশেষ আমাদের 2 থাকছে, এখানেও ভাগশেষ আমাদের 1 থাকছে না, 2 থাকছে, তো এটা তো অ্যান্সার হতে পারে না। নেক্সট এখানেও দেখো, এখানে কত থাকছে, এটা তো মিলিয়ে যাচ্ছে, ভাগশেষ 0, তো এটা তো অ্যান্সার হতে পারে না। এখানে আমাদের ভাগশেষ দেখো আমাদের কত থাকছে, 1 থাকছে, তো দিস কুড বি দ্য অ্যান্সার অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার অ্যাকচুয়ালি। অর্থাৎ আমি যখন জানবো তখন আমি এসব তো করবো না, জাস্ট 3 দিয়ে ভাগ করে দেবো, কোথায় রিমাইন্ডার 1 থাকছে সেটা আমার অ্যান্সার হবে। এটা কখন সম্ভব? যখন 3 থাকবে। ঠিক আছে, তখন 3 থাকবে। 3 ছাড়া অনুভূতি থাকলে তোমাকে অঙ্কটা করতে হতে পারে, 9 থাকলে তোমাকে অঙ্কটা করতে হতে পারে। তবে এই ধরনের অঙ্কে এক্সামিনার ইচ্ছা করেই দেখতে চায় যে তোমার মাথায় কতটা বুদ্ধি আছে, ফলে এইভাবেই অঙ্কটাকে সেট করা হয়। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাব। দেখো বলছে যে সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 24, 15, 18 দ্বারা ভাগ করলে প্রত্যেকটাতে 8 ভাগশেষ থাকে, তবে সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য। তো আমার একটা সংখ্যা আছে ধরো এন 13 দ্বারা বিভাজ্য, মানে এন 13-এর মাল্টিপল, মানে 13x বলে লেখা যায়। এই সংখ্যাটাকে যখন আমি 18 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, তখন ভাগশেষ কত থাকছে আমার? ভাগশেষ থাকছে আমার 8। দেখো আমি 18কেই কেন চুজ করলাম, কেন 24 আর 15কে চুজ করলাম না? তার কারণ একটা জিনিস মাথা রাখবে, অলওয়েজ মাথা রাখবে, সেটা হচ্ছে যে 18 হচ্ছে 9-এর মাল্টিপল। 18 হচ্ছে 9-এর মাল্টিপল, মানে 9 × 2 = 18। তার মানে 18-এর মধ্যে 9 আছে। আর 9-এর যে ডিভিজিবিলিটি রুল আর 3-এর ডিভিজিবিলিটি রুল সেম। 3-এর ক্ষেত্রে যা যা বলেছি 9-এর ক্ষেত্রে তাই তাই খাটে। ঠিক আছে, 3-এর ক্ষেত্রে যা যা বলছি 9-এর ক্ষেত্রে তাই তাই আমার খাটে। ওকে, তার মানে কি 3-এর ক্ষেত্রে কী বলেছিলাম, যে যে সংখ্যাটা থাকবে তার ডিজিটগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে, সংখ্যাটাকে ভাগ করলে একই ভাগশেষ থাকবে। 9-এর ক্ষেত্রেও সেম। 9-এর ক্ষেত্রে কী সেম, দেখো আবার বলে দিচ্ছি, এই হচ্ছে যে নাম্বার, এই নাম্বারটাকে ভাগ করলে যে ভাগশেষ থাকবে, এই নাম্বারটার ডিজিটগুলোকে ভাগ করলে 9 দ্বারা একই ভাগশেষ থাকবে। তার মানে এখানে তো সমষ্টি লেখা আছে। এখন আমি 9-এর দিকেই কেন তাকাচ্ছি সেটাও বলে দিই, তার কারণ এখানে অঙ্কগুলো সমষ্টি জিজ্ঞেস করেছে। তো 3 আর 9 হচ্ছে বেস্ট এক্ষেত্রে, 3 আর 9 হচ্ছে এক্ষেত্রে বেস্ট, যারা এই অঙ্কগুলোর বা ডিজিটগুলোর সমষ্টি নিয়ে কাজ করে। ঠিক আছে, তো এখানে 3 পাচ্ছি না, 3কেও পাচ্ছি, কিন্তু 3 আমি নেবো না, কারণ 3-এর ভাই বড় দাদা 9 রয়েছে, তো 9কে দিলে আরও সুবিধা হবে। তো তুমি একে যদি 9 দিয়ে ভাগ করো, এখানে তুমি রিমাইন্ডার কী পাচ্ছ, এখানে রিমাইন্ডার দেখো তুমি 8 পাচ্ছ, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। একে যদি ভাগ করো 9 দিয়ে, তুমি রিমাইন্ডার কী পাচ্ছ, তো রিমাইন্ডার পাচ্ছ 7। একে যদি তুমি ভাগ করো, একে 9 দিয়ে, রিমাইন্ডার কী পাচ্ছ, তুমি পাচ্ছ 6। একে যদি তুমি 9 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কী পাচ্ছ, তুমি 0। তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, দিস কুড বি দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো এক লম্বা কোনো অঙ্ক করেছি, কিছুই করিনি, অত অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কগুলোকে এইভাবেই ফ্রেম করা, আগেরবারের মতনই একটা অঙ্ক, এটা সিপিও 2019-এ পড়েছে, তোমাদের জাস্ট তুলে দিলাম। ঠিক আছে, তো কঠিন অঙ্ক কিন্তু সাধারণত রেলওয়ে এনটিপিসি CBT 1-এ তেমন একটা পড়েনি, CBT 2-তে ভালো ভালো অঙ্ক আছে, যেমন আগের অঙ্কটা CBT 2 থেকে চলা ছিল, এটা সিপিও 2019-এর স্ট্যান্ডার্ডে। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, আমি কি করে এত স্পিডে এখানে 8 7 6 0 বসালাম রিমাইন্ডার হিসেবে। দেখো সেটা হচ্ছে, মনে রাখবে ডিজিট সাম, পয়েন্ট টু বি নোটেড, ডিজিট সাম যদি 9 নিজে হয় তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়, পূর্ণরূপে বিভাজ্য হয়। কি বললাম? ডিজিট সাম, পয়েন্ট টু বি নোটেড, ডিজিট সাম যদি 9 হয় তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হয়। সেই সংখ্যাটা কী হয়? 9 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হয়। কিন্তু ডিজিট সাম 9 ছাড়া অন্য কোনো সংখ্যা হলে, 9-এর ক্ষেত্রে, 9 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে ডিজিট সাম 9 ছাড়া অন্য কোনো সংখ্যা, ডিজিট সাম কাকে বলে? ডিজিটগুলো যোগফল, যেমন 1 3 2, এর ডিজিটগুলো যোগফল কি 1 + 3 + 2 কত হচ্ছে তোমাদের 6। ঠিক আছে, এই 6, এই সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6ই থাকবে, কারণ এখানে ডিজিট সাম 9 হয়নি। ডিজিট সাম যদি 9 হয় তাহলে সংখ্যাটার ক্ষেত্রে ভাগশেষ 0 হবে, মানে সেটা পূর্ণ বিভাজ্য হবে। কিন্তু ডিজিটগুলোর সাম যদি 9 ছাড়া অন্য কিছু হয় তাহলে ওটাই ভাগশেষ দাঁড়াবে। যেমন দেখো এখানে ডিজিটগুলোর সাম কী হয়েছে, এখানে 8 হয়েছে, তো এটাই ভাগশেষ। এখানে দেখো 6-এর একে 7 হয়েছে, তো এটাই হচ্ছে ভাগশেষ। 5-এর একে 6 হয়েছে, তো এটাই ভাগশেষ। 8-এর একে 9 হয়েছে, যেহেতু 9 হয়েছে সো কোনো ভাগশেষ থাকবে না, অতএব 0 ভাগশেষ থাকবে। ক্লিয়ার হচ্ছে আশা করি? এটা হচ্ছে 9 দ্বারা ডিভিজিবিলিটির অন্য একটা দারুণ নিয়ম। পরের প্রশ্নে চলো। কী বলেছে দেখো, এটা ইজি প্রশ্ন, ওগুলোর স্ট্যান্ডার্ডে নয়, কিন্তু এটা RPF 2019-এ পড়েছে, তুলে দিয়েছি।
5 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা কোনটি যাকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে? তার মানে এক্সট্রা কত আছে? এক্সট্রা আছে আমার 2 এক্সট্রা আছে। তো এর থেকে যদি 2কে বাদ দাও তাহলে তোমার লাস্টে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে তোমার কত থাকে? লাস্টে হচ্ছে 6 থাকে। দেখো 5 দিয়ে কি লাস্টে 6 আছে এমন সংখ্যাকে ভাগ করা যায়? আমরা 5-এর ডিভিজিবিলিটি কী জানি? 0 থাকতে হবে আর 5 থাকতে হবে, তবেই সেটা 5 দ্বারা ভাগ করা যাবে। আমি আবারও কি বলছি, অনেকের মাথায় ঢোকে না, বুঝে নাও ভালো করে। এখানে বলেছে 5 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা কোনটা যাকে 5, 6, 7 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। তার মানে 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, তার মানে 2 এক্সট্রা আছে। তো 2কে যদি বার করে দিই, এই এক্সট্রা পার্টটাকে যদি বের করে দিই, তাহলে বাকি সংখ্যাটা কিন্তু 5 দ্বারা ভাগ হয়ে যাবে। তো আমি যদি এর থেকে যখন 2কে বাদ দিয়ে দিচ্ছি, তখন লাস্টে আমার পড়ে থাকছে 6। শেষ অঙ্ক যেখানে 0 আর 5 থাকে তখনই 5 ভাগ করতে পারে। এখানে তো 6 আছে, একে তো 5 ভাগ করতে পারবে না, কেটে দাও। এখানে যখন 2 মাইনাস করছি শেষে দেখছি 0, এটা অ্যান্সার হতে পারে। সিকে যখন আমরা 2 মাইনাস করছি তখন এখানেও দেখতে পাচ্ছ 6 চলে আসছে, তো এটা তো আমাদের অ্যান্সার হতে পারে না। ডিকে যখন আমরা বিয়োগ করছি তখন আমাদের 0 আসছে, তো এটা অ্যান্সার হতে পারে। অর্থাৎ এ আর সি কেটে গেছে, এখন বি আর ডি কীভাবে চেক করবো? দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে। 6-এর ডিভিজিবিলিটি চেক করো, ঠিক আছে? 6-এর ডিভিজিবিলিটি চেক করো। 6-এর ডিভিজিবিলিটিতে আমরা কী জানি? 6-এর ডিভিজিবিলিটি কী জানি আমরা? যে শেষে আমাদের কী আসতে হয়? শেষে আমাদের 6-এর কোনো মাল্টিপিল আসতে হয়, 6x থাকতে হয়, 6-এর কোনো মাল্টিপিল আমাদের আসতে হয়, তবে সেই সংখ্যাটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? 6-এর কোনো মাল্টিপিল আসতে হয়, তবেই সেই সংখ্যাটা কিন্তু আমাদের 6 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? তো এই অঙ্কটাকে, এই যে তোমাদের ওপরে যেটা আছে, ওপরে যেটা, সেটা থেকে যদি আমি পুরো লিখি, যদি ফুল আমি এখানে লিখি, তাহলে কত থাকছে? 99970, ঠিক আছে? আর নিচেরটাকে যদি আমি দিই, কত থাকছে? 99960। আচ্ছা, 6-এর এই ডিভিজিবিলিটি চেক না করে তুমি আরেকটা জিনিস ভালো করে বোঝো। 6-এর ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, জাস্ট এ মিনিট। সেটা হচ্ছে কি, 6-এর ক্ষেত্রে আমরা জানি 6 মানে হচ্ছে 2 × 3, এটা বেটার তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এইভাবে বোঝো। 6 মানে কি? 6 মানে হচ্ছে 2 × 3, ঠিক আছে? 6 মানে হচ্ছে 2 × 3, ঠিক আছে? আর 3-এর ডিভিজিবিলিটি একটু আগে কী বলেছি আমি? ডিজিটগুলো যোগফল করলে যদি সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? তো ডিজিটগুলো যোগফল, দেখো এইখানে তো 3টে 9 আছে, এ তো 3 দ্বারা যাবেই যাবে, এ তো 3 দ্বারা যাবেই যাবে, কিন্তু এই 7কে 3 কিন্তু ভাগ করতে পারবে না, তো এটা কারেক্ট অ্যান্সার হতে পারে না, কারণ এখানে 3 দ্বারা ভাগ যাবে না। 6-এর মধ্যে যদি 3 আছে, 3 দ্বারা যদি এটা ভাগ না যায়, 6 দ্বারাও একে ভাগ যাবে না, ঠিক আছে? নেক্সট ডি দাগ দেখো, এই 3টেকে কিন্তু 3 ভাগ করতে পারে, আর 60কেও 3 ভাগ করতে পারে, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য, মানে এটা 6 দ্বারাও বিভাজ্য হবে, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার উইল বি ডি হিয়ার। তোমরা এইভাবে করো, এটাকে বেটার আসবে, ঠিক আছে? ওকে, তো আমরা টোটাল আজকে 35 দাগ পর্যন্ত করালাম। আজকে এটা আমাদের লাস্ট পার্ট ছিল, তোমাদের যে এলসিএম এইচসিএফ তোমাদের করাচ্ছিলাম। তোমরা খেয়াল করো, এখানে কিন্তু আমরা ইজিলি সব ছোট প্রশ্ন এবং সব বড় প্রশ্ন অপশান টেস্ট দিয়ে কিন্তু করেছি 99.99% কোশ্চেন্স। তো এই কোশ্চেনগুলোকে কিন্তু অপশান টেস্ট দিয়ে ইজিলি সমাধান করা যায়, এটা তোমাদের বোঝালাম। ওকে, থ্যাংক ইউ।